আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা খাবার নিতে পারবে না পুলিশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নানক তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে প্রধান তেল ও গ্যাস ক্ষেত্রের দখল নিল সিরীয় বাহিনী। সর্বশেষ জানাবো, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প, বললেন নেদারল্যান্ডস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা খাবার নিতে পারবে না পুলিশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য প্রার্থী, এজেন্ট কিংবা প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে টাকা বা খাবার গ্রহণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার ১৮ জানুয়ারি সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডের ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এএসপির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবে না। একই সঙ্গে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও নেওয়া যাবে না। তিনি আরও বলেন, দায়িত্বে থাকা প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্য পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে পারলে এটি দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হওয়ার কোনো সুযোগ নেই। সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোর থেকে অবৈধ অস্ত্র আসার তথ্য মিললেও সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে। জঙ্গিবাদ ও চরমপন্থী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় দেশে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। জঙ্গিবাদ এখন নেই বললেই চলে। কিছু ফ্যাসিস্ট জঙ্গি বিদেশে অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌসিফ মাহবুব চৌধুরী সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন এবং বিভিন্ন পূর্ববর্তী ব্যাচের ৯ জন সহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ২৮তম বিসিএস থেকে ১ জন, ৩৫তম বিসিএস থেকে ৩ জন, ৩৬তম বিসিএস থেকে ১ জন, ৩৭তম বিসিএস থেকে ২ জন এবং ৪০তম বিসিএস থেকে ২ জন প্রশিক্ষণার্থী ছিলেন। নানক তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২৪শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আদালত এই মামলায় গ্রেফতার হওয়া ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে নানক তাপস সহ পলাতক আসামিদের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী ২৯শে জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে আরও রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরের মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজ সহ ৯ জন শহীদ হন, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ ভিডিও সহ আমাদের হাতে রয়েছে। একই সঙ্গে এই মামলায় ৫০ জন সাক্ষী রয়েছেন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে প্রধান তেল ও গ্যাস ক্ষেত্রের দখল নিল সিরীয় বাহিনী।
সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র ওমর অয়েল ফিল্ডের গুরুত্বপূর্ণ কনকো গ্যাস ক্ষেত্র দখল করে নিয়েছে। রোববার 18 জানুয়ারি সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে পূর্ব সিরিয়ার দেইর এজোর প্রদেশে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর এই কৌশলগত বিজয় অর্জিত হয়। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে অবস্থিত এই খনিগুলো কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর আয়ের প্রধান উৎস ছিল। আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও সিরীয় সেনাবাহিনী তা অমান্য করে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। নিরাপত্তা সূত্রগুলোর দেয়া তথ্য অনুযায়ী ইরাক সীমান্তবর্তী এই তেল সমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব যোদ্ধারা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে এসডিএফ পরাজিত করে অগ্রসর হয়। সরকারি কর্মকর্তারা দাবি করেছেন এসব প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রের অধিকারভুক্ত হলেও কুর্দি মিলিশিয়ারা এতকাল তা অবৈধভাবে ব্যবহার করে আসছিল। এই তেল ও গ্যাস ক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ায় এসডিএফ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই আরব সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুর্দি বাহিনী পরাস্ত হওয়ার ফলে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে প্রায় 150 কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা এখন দামেস্কের নিয়ন্ত্রণে এসেছে। এই বিস্তৃতি ইরাক সীমান্তের বাখুজ এলাকা থেকে শুরু করে আল সুহাইল ও বুশাইরা শহর পর্যন্ত পৌঁছেছে। এর আগে শনিবার রাতে সিরীয় সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় তাবকা শহর এবং সংলগ্ন বাঁধে নিয়ন্ত্রণ গ্রহণ করে। একই সঙ্গে রাক্কার পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ ফ্রিডম ড্যাম, সাবেক বাত ড্যাম এলাকাটিও এখন সরকারি বাহিনীর দখলে রয়েছে। সিরিয়ার এই সাম্প্রতিক সামরিক সাফল্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে মার্কিন সমর্থনে কুর্দি বাহিনী এসব গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্র নিয়ন্ত্রণ করে আসলেও বর্তমান পরিস্থিতিতে সিরীয় সরকার তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প, বললেন নেদারল্যান্ডস। ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ড হস্তান্তরে রাজি না হওয়ায় 8টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাকে সরাসরি ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন নেদারল্যান্ডস। রোববার 18 জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে এই কথা উঠে এসেছে। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল এর এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, এটি এক প্রকার জবরদস্তি এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তিনি মনে করেন ট্রাম্পের এমন আচরণ ন্যাটো জোটের ঐক্য নষ্ট করছে এবং এতে গ্রিনল্যান্ড বা যুক্তরাষ্ট্র কারও কোনো উপকার হবে না। রয়টার্সের এক প্রতিবেদনে আটলান্টিকের দুই পারের দেশগুলোর মধ্যে এই ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার বিষয়টি বিস্তারিতভাবে উঠে এসেছে। শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও ব্রিটেন থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হবে। মূলত গ্রিনল্যান্ডে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহড়ায় সৈন্য পাঠাতে এই দেশগুলো রাজি হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে এই শুল্ক আরোপের হুমকি দেন। তবে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ভ্যান উইল এর বিরোধিতা করে বলেন, গ্রিনল্যান্ডে এই সামরিক মিশনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে এটি দেখানো যে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় সহায়তা করতে প্রস্তুত। তিনি ট্রাম্পের কূটনীতি ও বাণিজ্যের মধ্যে এই স্বার্থপর যোগসূত্র টানার কড়া সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন এবং দাবি করছেন যে অঞ্চলটির কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই বারবার জানান দিচ্ছে যে এই দ্বীপটি বিক্রির জন্য নয়, এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ নিতে আগ্রহী নয়। ট্রাম্পের এই অনড় অবস্থানের কারণে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বর্তমানে এক গভীর সংকটের মুখে পড়েছে। ট্রাম্পের এই শুল্ক আরোপের হুমকির জবাবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতরা রোববার এক জরুরি বৈঠকে বসছেন। ইউরোপীয় নেতারা মনে করছেন ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতি ও জোটের মূল্যবোধের পরিপন্থী।